ওকে। সো নামই এটাই যে মল্ট ভিনেগার পদ্ধতি, ভিনেগার প্রস্তুতি। তো মল ভিনেগার পদ্ধতি মানে হচ্ছে আলটিমেটলি মল থেকে আমি বানাবো ভিনেগার। মল্ট আসে কই থেকে? মল্ট আসে হচ্ছে তোমার অ্যালকোহল থেকে। তো ওই পুরোটাই এখান থেকে আসছে। এই অংশটা মানে ল্যাঙ্গুয়েজ গুলো আমি তোমাদেরকে বলবো, তোমরা গাইড বুক ফলো করো, কারণ ল্যাঙ্গুয়েজটা গাইড বুকে একটু ইজি দেওয়া আছে। যদি তুমি বই থেকে ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করো দেখবা যে কুলাতে পারতেছো না, অনেক বেশি পড়া বই থেকে পড়তে গেলে। আমি দেখাবো, সমস্যা নাই, ভয় পাওয়া লাগবে না। তো মূলনীতিটা দেখো আগে। আহ আখ বা খেজুরের রস মানে যে কোনো ধরনের সুক্রোজ থাকবে সেখানে, মিষ্টি, চিনি, আলু, আঙ্গুর, তুমি যা যা নাম করতে পারো প্রায় সবগুলো তুমি এখানে দিতে পারো। আখ অথবা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ থাকে না। আখ, খেজুরের রস, আপেল অথবা তোমার কিশমিশ, মানে আসলে আঙ্গুর, এর বাইরে আলু হতে পারে, যা কিছু আছে। তো এখানে আলটিমেটলি মোট কথা আমার থাকতে হবে সুক্রোজ বা চিনি। এই সুক্রোজ বা চিনি থাকতে হবে, এটা থাকলো মানে মোটামুটি আমার কাজ শেষ। আমি বিক্রয় শুরু করবো সুক্রোজ দিয়ে। তো এই হলো মোটামুটি বিক্রয় শুরু। তো সুক্রোজের লঘু জলীয় দ্রবণকে দ্রবণে মল্ট এক্সট্রাক্ট ও ইস্ট গুঁড়া যোগ করা হয়, এতে করে ইনভার্টেজ। এই এই লাইনটা তোমরা চাইলে এইটুকু অংশ লিখতে পারো। এইটুকু অংশ ধরো এই যে আখ বা খেজুরের রসটা বাদ দিয়ে অন্য উদ্দীপকে যা থাকবে তা লিখে বাকি অংশটা লিখতে পারো। এটা লিখলে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, টিচাররা ভালো করে মার্ক দেয়। তো ইস্ট থেকে নিঃসৃত ইনভার্টেজ এবং জাইমেজ এনজাইম প্রভাবে সুক্রোজ থেকে ইথানল ঘটে, পরে অ্যাসিডোব্যাক্টেরিয়া ব্যাকটেরিয়া দিয়ে এর প্রভাব বায়োক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে ইথানিক অ্যাসিড লঘু দ্রবণ উৎপন্ন করে। এইটারই 6-10% মানে হচ্ছে ভিনেগার। তো ভিনেগারের মোটামুটি প্রস্তুতি এবং ইনিশিয়াল মানে প্রাথমিক কথাবার্তা এখানে বলা আছে, বলা হয়ে গেছে। এর পরের যে অংশগুলা, এগুলা আমি প্রেফার করব তোমরা কোনো গাইড ফলো করো। এরপরে অনেকগুলা কথা আছে, দেখো। এই যে প্রথম স্তর, যে 10 লিটার পানিতে এত দরকার নাই। এই 10 লিটার পানি বালতি ছোট ধুয়ে নাও, ঠান্ডা পানি নাও, এত লিটার নাও, এগুলো দরকার নাই। তো মোটা দাগে ওইখানে এই কথাগুলোকে একটু শর্ট করে দেওয়া আছে। শর্ট করে দেওয়া আছে, শর্ট করে দিয়েই ওগুলো পড়বা। এর বেশি লাগবে না। এই 1 2 3 4 5 6 এর লিখতে গেলে বড় হয়ে যায়, বেশ বড় হয়ে যায়, বেশ বড়। তো আমি তোমাদেরকে এটা যে কোনো গাইড থেকেই পড়তে বলবো। গাইড থেকে পড়লে যেটা বেটার হয়, সব দিক থেকে বেটার হয় গাইড থেকে পড়লে, কারণ ওইখানে ছোট করে দেওয়া আছে। তোমরা যেটা পড়তে পারো ওই যে যেটা নিয়ে গেলাম ওটা দেখবা। আর এমসিকিউর জন্য এটা মাস্ট পড়বা। এটা মেডিকেলেও আসতে পারে, বোর্ডেও আসতে পারে, অ্যাডমিশন আসতে পারে। এটা বেশ ভালো একটা এমসিকিউ আর কি। বলো দেখি আমি কোনটা কথা বলতেছি, কে বলতে পারবা? আমি কোন এমসিকিউর কথা বলতেছি বলো দেখি। আমি বলতেছি কোন এমসিকিউর কথা বলো দেখি, মানে কোনটা একটা ভালো এমসিকিউ, কে বলতে পারবা? এনিওয়ান? কোন লবণ দুইটা বেশি ইম্পর্টেন্ট। লবণের কি বার কোনটা, কোন অংশটা? কোন লবণগুলো ইস্ট বৃদ্ধিতে সহায়তা করে, বা নিচের কোনটি ইস্ট বৃদ্ধিতে সহায়তা করে, এইটা বেশি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, এই দুটো লবণ। এটা মেডিকেলও আসার মতো প্রশ্ন, বা অন্য যে কোনো জায়গায় আসার মতো প্রশ্ন। আই থিঙ্ক তোমরা এই দুটো জিনিস দেখে রাখো এমসিকিউর জন্য, বা খাতাতেও লিখতে পারো। এটা ভালো প্রশ্ন, স্যাররা খুশি হয়। ওকে। সো এখন আমরা চলে যাই বিক্রিয়াতে। বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়াগুলো পড়বো আর কি। সো বিক্রিয়া 3 ধাপে দেওয়া আছে, এই ধাপে করবে। এখানে হাইড্রোমিটার মানে ইনিশিয়াল পার্টের বিক্রিয়াগুলো এভাবে লিখতে পারো যে ওই শুরুতে কিছু কথা লিখলা, দেন এই দুই বিক্রিয়া একবারে লিখবা। এই দুই বিক্রিয়াকে একসাথে লিখবা, এখানে আলাদা করা দরকার নেই, একসঙ্গে লিখবা। এবং তাপমাত্রা, ইনভার্টেজ, ফ্রুক্টোজ, সুক্রোজ সবকিছু দিয়ে দিবা এখানে। মানে মিস করবা না অথবা কম বেশি করবা না, যা আছে হুবহু তাই দেওয়ার চেষ্টা করো, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট। সো দেখো, আমি যে কোনো শর্করাযুক্ত খাবার এখানে আমি মাথায় রাখলাম। শর্করাযুক্ত খাবার হতে পারে সেটা খেজুরের রস বা আখের রস, অথবা তোমার আঙ্গুর, অথবা ভাত, বা ধরো আপেল, বা যে কোনো কিছু। আমি সেখান থেকে পাবো চিনি পাবো। চিনি পাওয়ার পরে এই চিনি ইনভার্টেড সুগার দিয়ে আমি গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত করবো। মাথায় রাখো, দুটো কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজ একসাথে মিলে হয় ইনভার্ট চিনি। মানে এই যে আমি 2C6H6O6 লিখলাম, এটা ইনভার্ট চিনি একসাথে লিখলাম। দেন জাইমাস দিলাম, তাপমাত্রা দিবা,
পেলাম ইথানল, অবশ্যই দিবা। আচ্ছা, এরপরে মোটামুটি কাজ শেষ। এরপরে সেকেন্ড ধাপ অনুসারে সেকেন্ড ধাপ লিখতে পারো, সেটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টর থেকে রূপান্তর। এখানে এত কথা বলার কোনো দরকার নাই, কিন্তু অনেক বেশি কথা বলা আছে যে একে মাদার ভিনেগার বলে, মানে অনেক কিছু বলে। তবে এই মাদার ভিনেগার বা তোমার হচ্ছে গিয়ে বলতে পারো যে ফিনিশড মল্ট, এরকম চাইলে পরে রাখতে পারো। এগুলা এমসিকিউতে মাঝে মাঝে আসে, বাট নট লাইক দিস, খুব বেশি ইম্পর্টেন্ট। তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এই অংশটা বিক্রিয়া লাগবে আর কি, যে তোমার অ্যাসিডোব্যাক্টর থেকে অ্যাসিড রূপান্তর আর কি, অ্যাসিডোব্যাক্টর রূপান্তর বা ইথানল থেকে ভিনেগার উৎপাদন। তো আমি এটা লিখে দিচ্ছি, আমি এটা কাট করে নিয়ে যাই আগে, দেন লিখতেছি আর কি। তো একটু সাজায় গোছালে লিখলে খুব ভালো মার্ক পাওয়া যায়। এখন এই প্রশ্নটা এর আগের বার পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই। আচ্ছা, কাজ করি, দুটো একবার নিয়ে যাই। খুবই ইম্পর্টেন্ট ছিল আগের আগের বার পর্যন্ত। এখন এইবারে এই প্রশ্নটা একটু কম ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ অন্যগুলো প্রশ্ন ফুল সিলেবাসে ওইভাবে আসে নাই। তো এখন দেখা গেল যে এটা স্যাররা দিল না, হতে পারে, অস্বাভাবিক কিছু না। সো এই জিনিসটা আমি এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি। আচ্ছা, একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই। হ্যাঁ, এখানে দিচ্ছি। আর উপরে লেখা লিখবো, সেটা হচ্ছে ইথানল থেকে, ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন। অ্যাসিটিক, কি হলো, অ্যাসিটিক অ্যাসিড, অথবা তুমি স্ল্যাশ দিয়ে ভিনেগারও লিখতে পারো, ভিনেগার উৎপাদন। এটা লিখে দেন এই বিক্রিয়া লিখবা, এবং শেষে বাস্তবিকরণটা লেখা উচিত। এটা পরীক্ষাতে অনেকে লিখতে চায় না, বাট আমার মনে হয় লেখা ভালো, যে মল ভিনেগার ঘোলাটা থাকে এবং অ্যাসিডোব্যাক্টর ঝুলো থাকে, এই অবস্থায় দীর্ঘদিন থাকলে মল ভিনেগারটি মাদার মল্ট হয়ে উঠবে। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে মাদার মল্ট কখন হয়ে যায়। তাই ভিনেগারকে 75 থেকে 80 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করে সব অ্যাসিডোব্যাক্টরকে নষ্ট করা হয়, মেরে ফেলা হয়। দেন শেষে তৃপ্তিকর হালকা অবস্থায় বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। এগুলো ভিনেগার প্রস্তুতি। সো কিছু লেখা আমি মনে করি গাইড থেকেই পড়তে পারো। আর আমার পরামর্শ হচ্ছে শুরুতে মূলনীতি লিখবা, দেন কিছু লেখা লিখবা, দেন এই দুই বিক্রিয়া দিবা, তারপরে গিয়ে এইখানে ইথানল থেকে অ্যাসিডিক অ্যাসিড প্রস্তুতি লিখবা, ফাইনালি এইটুকুতে শেষ করবা। যদি এটা 3 মার্কসে আসলে বেশি বড় হয়ে যাচ্ছে, 3 মার্কসে আসলে 3টা বিক্রিয়া দিবা। আর 3 বিক্রিয়া দেওয়ার পরে একবারে সব কথা লিখবা। যদি 4 মার্কে আসে তাহলে অবশ্যই বড় করে লেখা উচিত। এ হচ্ছে আমার পরামর্শ তোমাদের প্রতি। বুঝতে পারছো? এই হলো আমার পরামর্শ, বাকিটা এখন তোমরা ওভাবে দেখে নিও। এরপর আমরা যাবো পরের পয়েন্টে, যাবো মানে পরের স্লাইডে যাবো আর কি। তো এখন দেখে যাচ্ছি পরের স্লাইডে। এটা দরকার নাই, বিকল্প পদ্ধতি না হলেও চলবে, কোনো সমস্যা না। চাইলে এই অংশগুলো পড়ে নিতে পারো, এগুলো এমসিকিউর জন্য কাজে লাগে। সো ইউজ করতে পারো, খুব বড় কিছু নাই। জেনে নাও, মল্ট এবং অ্যাসিডোব্যাক্টর, মল্ট এবং অ্যাসিডোব্যাক্টর। মল্ট এবং অ্যাসিডোব্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, সো এখন এই অংশটা পড়ে নিতে পারো, এটা ওই এমসিকিউ টাইপেরই পড়া আর কি। নর্মালি খুব বেশি পরীক্ষাতে আসছে এমন রেকর্ডও নাই, তারপরও দেখে নিতে পারো। এখন আসো ভিনেগারের খাদ্য দ্রব্য সংরক্ষণ, আমি একটু ছোট করে নিয়ে পুরোটা নিয়ে যাবো আর কি। এটা পুরোটাই একবারে পড়তে হবে। জুম আউট হয় না কে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো, এটা লাগবে, এটা ভালো, এটা ভালো প্রশ্ন। এটাও 3 এবং 4 মার্ক দুই ক্ষেত্রে চলে আসে, এবং বেশ ভালো প্রশ্ন এটা। মোটামুটি চ্যাপ্টার আমাদের শেষ বলা যায়, আর কিছু নাই তেমন এখানে। সো পুরোটাই পড়বো, পুরোটাই ভালো করে দেখবা। যে ভিনেগার, ব্যাসিটিক অ্যাসিড, এর 6 থেকে 10% জড়িতমূল্য ভিনেগার। ভিনেগারের পিএইচ এর মান 4.7 এর কম। 4.7 থাকে এমন না, 4.7 এর কম থাকে অ্যাকচুয়ালি। 4.7 ওটা হচ্ছে হাইয়েস্ট মান, এর কম থাকে, তো টেকনিক্যালি এর কমই থাকে ভিনেগার।
আহ তো এর নিচে হলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তো অ্যাসিটিক অ্যাসিডের জীবাণু ধ্বংস করার যে ক্ষমতা সেটা বেশ ভালো এবং অম্লীয় পরিবেশে নির্ভর করে, কারণ আমরা জানি ব্যাকটেরিয়া গুলো অম্লীয় পরিবেশে তোমার উৎপন্ন হয় না। তাই প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম মরে যায় এবং এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। খেয়াল করো, তো 3% অ্যাসিটিক অ্যাসিড এবং 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণ মানে আলটিমেটলি একটা বাফার দ্রবণের মতো আর কি, যে কোনো সোডিয়াম অ্যাসিড হতে পারে। তো এটা খেয়াল করো, এটা খুব ভালো একটা পয়েন্ট। অনেকে মিস করে, অনেকে ভাবে শুধুমাত্র যে আমি এসিড দিয়ে কাজ করবো, তা না। এসিড এবং 4% অ্যাসিটিক অ্যাসিডের কোনো লবণ লবণ যে কোনো লবণ হতে পারে, CH3, COO, তো লবণ সহ অ্যাসিটিক অ্যাসিড যদি তুমি ইউজ করো, সেটা খুব ভালো একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। And প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করে। দেখো, সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার হিসেবে গ্রহণ করে বংশবিস্তার ঘটায়, যে কোনো খাবার মোটামুটি। এর ফলে আমাদের খাদ্যের পচন ঘটে। সব ধরনের প্রিজারভেটিভ এর কৌশল হলো ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করা। এক্ষেত্রে সামান্য মৃদু অ্যাসিড যেমন ভিনেগার বা অম্লীয় লবণ ব্যবহার করে খাদ্যের পিএইচ যত কম রাখা যায় ততই ভালো। এখানে পয়েন্ট একটা মাথায় রাখো, যত কম মানে কিন্তু আবার 3.5 বা মোটামুটি 3.0 কম হলে ওটা নিজেই খাবারকে ডিকম্পোজ করা শুরু করবে। তো এর আবার কম নেওয়া যাবে না, অ্যারাউন্ড 3 সামথিং রাখতে হবে। যত কম পিএইচ এর মানটা হচ্ছে বেস্ট, 3.5 থেকে 4.75, এটা হচ্ছে বেস্ট মান। এর মধ্যে পিএইচ এর মান রাখতে হয়। এর যদি বেশি হয় মানে সে বেশি কমে যায়, তাহলে আবার খাবারে ইফেক্ট পড়বে, খাবার অতিরিক্ত টক হয়ে যাবে, খাওয়া মুশকিল। আর বেশি হলে তো কাজই করবে না। তো এখন সামান্য H+ এর উপস্থিতিতে ব্যাকটেরিয়া মানে বেঁচে থাকতে পারে না। তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে প্রিজারভেটিভ রূপে ভিনেগারের গুরুত্ব রয়েছে। যেমন ভিনেগার প্রধান অ্যাসিটিক অ্যাসিড এর ব্যাপারটা এরকম, যে এটা এখানে একটা কথা লিখতে পারো আংশিক ভাবে। আংশিক ভাবে কথাটা লিখলে একটু আরো ভালো হয়, আংশিক ভাবে। দেন জীবন্ত ব্যাকটেরিয়া প্লাস H+ মৃত ব্যাকটেরিয়া। সে হচ্ছে তোমাদের মোটা থেকে কন্ডিশন, আর তেমন কিছু এখানে নাই। মোটামুটি চ্যাপ্টারের পার্ট এখানে শেষই বলা যায়। ভিনেগারের খাবার ব্যবহার কি কি এতে ব্যবহার করা যায়, যে খাদ্য বস্তুকে ব্রাইন বা গাঢ় লবণের পানিতে ডুবিয়ে খাদ্য থেকে পানি দূর দূর হয়, ওইরূপ খাদ্য বস্তুকে ভিনেগারে সিক্ত করে নেওয়া হয়। এর সমগ্র প্রক্রিয়াকে পিকলিং বলা হয়। সবুজ শসা, মাছ, মাংস ভিনেগার পিকলিং করে সংগ্রহ করা যায় খাদ্য লবণ দ্বারা। কৌশল, এটা খাদ্য লবণের প্রক্রিয়া আবার চলে আসছে, ওই পড়ছিলাম শুরুতে খাদ্য লবণ, ওইটা অ্যাকচুয়ালি দ্রব্যকে ব্যাকটেরিয়া মুক্ত রাখায় সকল প্রিজারভেটিভের মূলনীতি। খাদ্য লবণ পানি গ্রহীত পদার্থ, অর্থাৎ লবণ দিলে মাছ মাংস সংরক্ষণ করলে অভিশ্রণ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য থেকে পানি লবণে স্থানান্তরিত হয়। ফলে ব্যাকটেরিয়া বেঁচে থাকার মাধ্যমে অনুপস্থিতিতে বা ব্যাকটেরিয়া মানে পানির অনুপস্থিতি, অ্যাকচুয়ালি ঠিক করে লিখতে পারে না। ফলে পানির অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া বাঁচতে পারে না, বলে আলটিমেটলি মারা যায়। আচ্ছা, গুরুত্ব কি বলছে। ভিনেগার সহজলভ্য ও নির্দিষ্ট প্রিজারভেটিভ। ভিনেগারের পিএইচ এর মান 4.7 হয়, অম্লীয় পরিবেশে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এদের বৃদ্ধি বাধা হয়। খেয়াল করো এই জায়গাটা তুমি কখন লিখবা, যদি প্রশ্নটা 4 মার্কের হয় তখন তোমাকে এই দিকে আসতে হবে, কারণ এখানে 4 মার্ক প্রশ্ন, তোমার সামনে কিন্তু বেশি কিছু নাই, এই একটা মাত্র অংশ আছে, জাস্ট এই একটা বিক্রিয়া আছে আর সামান্য কিছু কথাবার্তা আছে। সেক্ষেত্রে তুমি যদি 4 মার্কের জন্য বড় করে লিখতে পারো তাহলে মার্ক বেশি পাবা স্বাভাবিকভাবেই। তো এটা লিখতে পারো আর কি, বা এই অংশটা লেখার জন্য তুমি একটু গুরুত্ব রাখো। তো পিএইচ এর মান 4.7 হয় এই অম্লীয় পরিবেশে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না বা এদের বৃদ্ধিতে বাধা পায় আর কি। তাই মাছ মাংস শাকসবজি সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার স্বাদে তৃপ্তিকর অম্ল স্বাদযুক্ত হয় বিভিন্ন ফলের আচার সংরক্ষণে এবং স্যুপের স্বাদ বৃদ্ধি করতে মাছ মাংস রান্নার কাজে ব্যবহার করা হয়। ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অন্ত্রে বীজোজন ঘটে, এটা কিন্তু বীজোজন মানে ভেঙে যাওয়া, আলাদা হয়ে যাওয়া ঘটে। তাই মাছ মাংস রান্নায় ভিনেগার সুফলদায়ক ভূমিকা রাখে, মানে সিদ্ধ করতে কাজে লাগে। তোমরা তো অবশ্যই রান্না বান্না করো, সেক্ষেত্রে ভিনেগার ইউজ করলে জানো রান্নার একটু ভালো হবে বা রান্না সিদ্ধ করতে সুবিধা হয়, তো এটা বলা হয়েছে এখানে। তো এটা ইউজ করতে পারো। এছাড়াও পিকলিং বা আচার তৈরিতে ভিনেগারের গুরুত্ব সবচেয়ে বেশি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ শীতের বিভিন্ন সবজি মাছ মাংস ভিনেগারে ডুবে সংরক্ষণ করা হয়। ভিনেগার সহ খাদ্যবস্তুকে তাপ দিয়ে ফুটিয়ে নিলে বিভিন্ন অণুজীব ও ব্যাকটেরিয়া মরে যায়। এই অবস্থায় খাদ্য সংরক্ষণ অনেক বেশি কার্যকর ও দীর্ঘকাল থাকা সম্ভব। চাটনির মতো রেসিমস নামক বিভিন্ন সবজি থেকে মুখরোচক খাদ্য তৈরি করা যায়, যেমন ফুলকপি মূলা শালগম গাজর, বিভিন্ন রকম শাকসবজি বা ফলমূল থেকে সবজিকে টুকরো টুকরো করে চিনি লবণ ভিনেগার সহ ফুটে নিলে যে সমস্ত তৈরি হয়, এই মিশ্র সবজিকে বাইরের কাছে বয়ান ভেতরে রাখা হয়, পরবর্তী তা খাওয়া যায়। সো মোটা থেকে গেল ব্যাপার, এখানে কিছু এমসিকিউ ভিত্তিক পড়াশোনা আছে।
বই খুলে দেখে নিবা, সবটা লাগবে আমি বলছি না, বাট কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমার কাজে লাগে। দেখতে পাচ্ছ স্টার মার্ক করে দেওয়া আছে। তো কার্বোহাইড্রেটস কি কি আছে: সেলুলোজ, অ্যামাইলোজ, ইনভার্টেজ, ল্যাকটোজ, ম্যালটোজ, জাইমেজ, ইনসুলিনস, দেন এনজাইমের উৎস, ছত্রাক মানে কোন খাবার কাকে নষ্ট করে? ছত্রাক, ব্যাকটেরিয়া, শামুক, এখান থেকে এনজাইম গুলো পাওয়া যায়। অঙ্কুরিত বীজ, স্যালিভারি গ্রন্থি অগ্নাশয়, ইস্ট, ক্ষুদ্রাঞ্জের ঝিল্লি বা এসব মিলে এখান থেকে এনজাইম পাওয়া যায়। আর সেলুলোজ গ্লুকোজ মনোস্যাকারাইড, মানে সেলুলোজকে আক্রমণ করে কিসে পরিণত করে? স্টার্চ বা ডেক্সিন মল্টোজ, সুক্রোজ, এই যে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ আমরা একটু দেখলাম, ল্যাকটোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, মল্টোজ। তো বায়োলজিক্যাল পার্ট আমি আর বেশি বলছি না, এই জায়গায় তোমরা এটা দেখে নিতে পারো। প্রোটিয়েস, প্রোটিয়েস মানে যারা আহ, মানে আমিষ জাতীয় খাবার, পেপসিন, ট্রিপসিন, পাকস্থলীর পরিপাক রস, অগ্নাশয়, মানে কই থেকে পাওয়া যায়? আর প্রোটিন থেকে ক্ষুদ্রতর পেপটাইড, আর প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড। সো চ্যাপ্টার ইনিশিয়ালি আমার শেষ হওয়া না, বাকি আছে লিপিড। লিপিড থেকে তেল, চর্বি, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারিন, এক ডিগ্রি অ্যালকোহল এস্টার থেকে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল, কোলেস্টেরল এস্টার, ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল, লিসিথিন, ডাইস্যাকারাইড, কোলিনাম ফসফেট। এখন এমসিকিউ তে কি দিবে কি না দিবে তো বলা মুশকিল, তো তোমাদের একবার দেখে রাখা ভালো। সো এই হচ্ছে মোটামুটি আমার এই চ্যাপ্টারের ডিসকাশন শেষ। আমি আর একটা প্রশ্ন ঠিক না, অ্যাকচুয়ালি বলতে পারো যে একটা এমসিকিউ আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় থাকবে। হ্যাঁ, কলয়েড না আগে, এটা বাসায় পড়বা, বাসায় না পড়লে এটা ক্লিয়ার হবে না, বাসাটা পড়তে হবে, বুঝতে পারছো? বাসায় পড়তে হবে, দেন এটা ক্লিয়ার আইডিয়া পাবা আর কি। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা তো এখানে থাকার কথা। হ্যাঁ, পাইছি মনে হচ্ছে, টিভি দ্বারা চোখ বলে নাই। স্বাদ, রং, গন্ধ, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা। হুম, একটু খেয়াল করো, আমি একটু এটা কলম দিয়ে মার্ক করে নিচ্ছি। হ্যাঁ, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট। একটু খেয়াল করো, অ্যান্টি অক্সিডেন্ট, সয়াবিন তেল, সরষের তেল। আচ্ছা, এটা মনে রাখবা। আর এর বাহিরেও হলুদ থাকার কথা ছিল। আমি এটা, যদিও এটা আসলে চলে যাচ্ছে, আই থিঙ্ক দেখে নিতে পারছো, আমি চলে যাবে, এটা থাকবে না। এর বাহিরে হলুদ নিয়ে একটা কথা বলা আছে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, তো সে জায়গায় এই সয়াবিন তেল, সরষের তেল, সাথে করে হলুদ, এই হলুদের পার্টটাও আসবে। আমি এটা তোমাকে দেখাই দিচ্ছি। উম, একটু থামো, আছে, অবশ্যই আছে। অ্যান্টিমাইক্রোবিয়াল না আগে। উম, আচ্ছা, দেখ এই মুহূর্তে পাচ্ছি না, বাট মনে রাখো। আহ আচ্ছা, এই যে পাওয়া গেছে, দেখো। হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, দেখতে পাচ্ছ? হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, দেখা যাচ্ছে মেয়েরা? জি স্যার, দেখ, দেখা যাচ্ছে। এই যে হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, সো হলুদ একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আর হলুদের পরে আমরা যে খাবার হলুদ ইউজ করি সেটা, আর হলুদের পরে হচ্ছে এইখানে তুমি পড়বা এই সয়াবিন তেল, সরিষার তেল। তাহলে নিচে কোন অ্যান্টিঅক্সিডেন্ট? হলুদ, সয়াবিন তেল, সরিষার তেল, এগুলো একটু মনে রাখতে হবে। তেল হলুদ মিশ্রণ হতে পারে, ওটা antioxidant। তো এই হচ্ছে চ্যাপ্টার 5 এর ডিসকাশন শেষ। যদি প্রশ্ন দিকে যাও, প্রশ্ন যা যা আমি পড়িয়েছিলাম সে প্রশ্নগুলোই পাবা। আমি একটু ইরেজ করে দিই, এটা আসলে রাখার দরকার নাই, এটা ভালো দেখাবে। So, ওটা দেখাই দিছি। ওকে, প্রশ্নে যাচ্ছি একটু। যদি প্রিভিয়াস প্রশ্ন একটু ঘাটাঘাটি করো, দেখবা ওই যেগুলো আমি তোমাদের আলোচনা করেছি সেগুলোই ঘুরে ফিরে আসছে। এই চ্যাপ্টারের জন্য বইয়ের প্রশ্ন পড়লেই এনাফ, মোর দেন এনাফ, মানে এনাফ না, মোর দেন এনাফ। সো গতদিন বলছিলাম ফলমূল, শাকসবজি, তারপরে যে মানে এগুলো বলছিলাম। আর আজকে দেখো দেখো, আনারসের রস, পাকা আনারস, আনারসের রস প্রক্রিয়াকরণ, অম্লীয় খাদ্য সংরক্ষণ। তাহলে এই এক্সটা কি? অম্লীয় খাদ্য সংরক্ষকটা কি বলো তো?
অম্লীয় খাদ্য সংরক্ষক সংরক্ষক এটা কি? এনিওয়ান? অম্লীয় খাদ্য সংরক্ষক এটা কি জিনিস, কি মিন করতেছে? এই কেউ কি নাই? হায় হায়, কি অবস্থা! ভিনেগার। ভিনেগার। এটা ভিনেগার, ভিনেগারের বাকি অংশ এখন দেখো, উদ্দীপকের খাদ্য সংরক্ষণে ব্যবহৃত এক্স এর খাদ্য ভূমিকা ব্যাখ্যা করো। উদ্দীপকের খাদ্য, যে দীর্ঘদিন যাবত খাবার উপযোগী আনারস, এখানে ভিনেগারের ব্যাখ্যা করতে বলছে। এখানে ওই যে শেষ পার্টে আমি পিকলিং এর অংশটা পড়ে আসলাম, ওটা লিখতে হবে। দেন এখানে ভিনেগারের পুরো পার্টি বলে দেওয়া আছে, দেখতে পাচ্ছ ভিনেগারের ফুল অংশ বলে দেওয়া আছে। তো এই প্রশ্নটা যখন তুমি দেখবা বা সলভ করবা, এখানে মোর দেন না প্রশ্ন দেওয়া আছে, মোর মানে অনেক বেশি দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো এই যৌগটি খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে বলে মনে করো কিনা, এই যে যেটা বললাম 4 মার্কে আসছে, এই ঘ প্রশ্নটা 4 মার্কে আসছে। তাহলে 4 মার্কে আসা প্রশ্ন তোমাকে কিন্তু এখান থেকে তার বিক্রিয়া সহ ব্যাখ্যা তো লিখতে হবেই। মানে 4 মার্কে যেটা আসছে বিক্রিয়া সহ ব্যাখ্যা লিখার পরে আবার তোমাকে এই অংশটা লিখতে হবে। বুঝতে পারছো? এই বিক্রিয়া সহ ব্যাখ্যা লিখবা, দেন গুরুত্বর যে অংশটা সেখান থেকে অবশ্যই লিখতে হবে, কারণ 4 মার্কস তোমাকে এমনি দিবে না। তো এখানে তুমি অবশ্যই মাথায় রাখবা যে আমি যেটা মিন করলাম, ইন কেস অফ 4 মার্কস তোমাকে বেশ বড় করে লিখতে হবে। 3 মার্কস থাকলে তুমি চাইলে বিক্রিয়া প্রয়োজন লিখে শেষ করতে পারো। এটা বই, এটা বই থেকে পড়বা, গাইড ঘাটাঘাটি করবা না। গাইড থেকে শুধু পড়বে একটাই, ভিনেগার প্রস্তুতির ভাষাগুলা, এছাড়া অন্য কিছু না পড়লে চলবে। আচ্ছা, এরপরে স্টেরিক অ্যাসিড, গ্লিসারিন, পানি, সুগন্ধি। আচ্ছা, আমি কি তোমাদের ইয়ে পড়াইছিলাম? গ্লাস কি, গ্লাস পরিষ্কারক? না, পড়াইনি। হাই হাই, না। হাই হাই। আচ্ছা ঠিক আছে, ভিনেগার চলে গেল। পড়ে পড়ে মনে পড়ছে, মনে পড়ছে। ঠিক আছে ঠিক আছে, আমি ভুলে গিয়েছিলাম। তাই তো বলি, কেমন কেমন লাগে কেন। হ্যাঁ, পাওয়া গেছে। ওকে, দেখো, টয়লেট ক্লিনার প্রস্তুতি, প্রস্তুতিটা আমাদের অত বেশি দরকার পড়বে না। এই জায়গায় প্রস্তুতি আমি সামান্যতম অংশ চিন্তা করলে হবে। আমি তারপর ওই 3-4টা লাইন নিয়ে যাচ্ছি। আমি আসলে তোমার একটু, আমি ইয়েতে যাই, ফাইলে যাই। সো এটা জাস্ট চেঞ্জ চেঞ্জ করে এই পাশে যাই। তাহলে কি হলো? আহ জুম আবার ঝামেলা শুরু করছে, তো হোল্ড করো। জুম একটু ঝামেলা শুরু করে দিয়েছে আমাদের সাথে। ভাই ভাই হ্যাঁ দেখো, গ্লাস অথবা দিলাম না, ও ও দিলেও হয়। টয়লেট পরিষ্কারক, পরিষ্কার। তো এটা পড়তে হবে, এটা মিস করে ফেলছি আমি। তো এটা দেখবো। তো এখানে আমি এটুকু কাট করে নিয়ে যাই। তো এটুকু কাট করে নিই, তাহলে হবে আর কি, মোটামুটি এটুকুতে চলবে। হ্যাঁ, এগুলো সংক্ষেপে লিখবা, এত বড় গলার দরকার নেই। যে টয়লেট ক্লিনার প্রস্তুতির বেলায় 3টি বিষয় চিন্তা করে উপাদান তৈরি করা হয়, নির্দিষ্ট করা হয়। 3টি, একটা হচ্ছে তোমার টয়লেটের বোলের দাগ, মানে যেখানে আমরা পোর্সেলেন বলি আর কি, দাগ, স্ট্রেন, দুর্গন্ধ, ব্যাডোরার এবং দূরীকরণ বা জীবাণু ধ্বংসকরণ। তো প্রথমে আসে কস্টিক সোডা, এর কাজ হচ্ছে চর্বি বা গ্রিজের দ্রাবক, মানে কস্টিক সোডা দিয়ে চর্বি বা গ্রিজকে আমি আসলে দ্রবণীয় করে ফেলতে পারি। সোডিয়াম লোরাইল সালফেট, সহজ করে বললে ডিটারজেন্ট। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ব্লিচিং এজেন্ট। তাহলে এই 3টা মূল দাগ হয়ে গেল, মূল কাজ হয়ে গেল। চর্বি চর্বি বা গ্লিসারিন থেকে আমি মূলত ময়লা উঠে ফেলি, ডিটারজেন্ট ধুয়ে ফেলা হয়। আর ব্লিচিং পাউডার থেকে আলটিমেটলি জীবাণু ধ্বংস করা হয়। পানি, এসিড, রঞ্জক, আর হচ্ছে কি ফেনল, দুর্গন্ধনাশক ও জীবাণুনাশক। তো এই হচ্ছে আমার টয়লেট ক্লিনার মানে মূল উপাদান, এটুকুতেই কাজ হয়ে যাবে। এখন সব এটার পরিষ্কারণ কৌশল, আলটিমেটলি দুটো একই সাথেই হয়ে গেছে। সো এই দুটো একসাথে পড়লেই হবে। মানে খুব বেশি পার্থক্য এখানে নাই। এখানেও যে ছবি, এখানেও একই ছবি। তো শুধু ছবিটা সেম, তোমাকে শুধু মাথায় রাখতে হবে তুমি যখন চিন্তা করছো টয়লেট ক্লিনার নিয়ে, তখন এখানে ব্যাখ্যা করবে ডিটারজেন্ট নিয়ে। আর যখন মানে গ্লাস ক্লিনার হবে, তখন এটা নিয়ে ব্যাখ্যা করবা। তো ঘুরে ফিরে লাল কুদু সেম, মানে একটা ভালো করে পড়লে হয়। এটাও আলটিমেটলি দেখো, CH3, CH2, 15, CH2, দেন CON। এটা মেইনলি সাবানের অংশ আর কি, সাবান কিভাবে কাজ করে। আর উপরটা হচ্ছে ডিটারজেন্ট।
সো উপরেও ওই একই রকম কাজ, সাবান, ডিটারজেন্ট। আমার মনে হয় তোমরা এটা পড়লেই হয়ে যাবে, এইটুকু অংশ পড়লেই কাজ হয়ে যাবে। একটু জুম আউট করে দিই, ঘুরে ফিরে কথাগুলো একই রকম থাকবে, খুব বেশি পার্থক্য নাই। আমি এটা একটু নিচে নামায় নিয়ে এসে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এটুকু দিয়ে চলবে। ওই, আর গ্লাসের ক্ষেত্রে আমরা যাব, গ্লাসেরও সামান্য একটু কথা বলা আছে, গ্লাস নিয়ে কথা বলবো। আগে টয়লেটটা শেষ করে ফেলি, তো গ্লাস যাচ্ছে আগে। দেখো, তো টয়লেট পরিষ্কারণে মোটামুটি সবগুলো উপাদান কি কাজে লাগে সেটা আমরা দেখবো আর কি। আই থিঙ্ক ঠিকই তো হওয়ার কথা। এই পেজে নিয়ে যাই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আরেকটা জিনিস মিস করলাম কিনা, একটা দ্বারা। না, ঠিক আছে, এক দুই তিন, কটা লিখছে না? এক দুই, হ্যাঁ ঠিক আছে। দেখো, তো প্রথম কাজটা হচ্ছে আমার এই ক্ষার কি কাজ করে। তো ক্ষারের সাথে চর্বি বা তেলের বিক্রিয়া হয়, এবং সেটা আমরা জানি যে চর্বি বা তেল ক্ষারে মিশ্রিত হয়, হলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে, খেয়াল করো, ক্ষারে আমি যদি চর্বি বা তেল দিই, মানে যেটাতে আমার ময়লা থাকে আর কি, ময়লাতে আমার কিন্তু আলটিমেটলি তেল বা চর্বি থাকে। ক্ষার দিলাম, পেয়ে গেলাম গ্লিসারিন, এটা আমার জাস্ট পানিতে দ্রবণীয় হয়, চলে যাবে। আর পাচ্ছি আমি সাবান, এটা সাবান পেয়ে গেলাম, এটা হলো সাবান। তাহলে ইনিশিয়ালি যেটা হচ্ছে আমার, প্রথমত চর্বি বা তেল এটা ভেঙে যাচ্ছে, মানে সেটা ওখান থেকে কেটে যাচ্ছে, উৎপন্ন করছে সাবান, তো তেল যে উড়ে চলে গেল। তো এতে করে টয়লেটটি চর্বি বা তেল জাতীয় পদার্থ মুক্ত হয়, আলটিমেটলি ইনিশিয়ালি একদম তেল চর্বি পরিষ্কার করে ফেলতেছে। এরপরে ব্যবহৃত ডিটারজেন্ট, সোডিয়াম লরাইল সালফেট এবং চর্বি থেকে উৎপন্ন সাবান উভয়ের অণুতে পোলার অংশ এবং নন পোলার অংশ থাকে। মানে কি? মানে এই যে পানিতে যেটা মিশবে প্লাস মাইনাস, পানিতে মিশে যেটা সেটা প্লাস মাইনাস, সেটা পোলার অংশ, এটা হচ্ছে মাথা পোলার অংশ। আর হচ্ছে নন পোলার, এটা দুইটার নামও দেওয়া যায়, একটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি? হাইড্রোফোবিক মানে কি, কে বলতে পারবা? পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয় বা পানি বিদ্বেষী। ভেরি গুড। হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক এটা মানে কি? দ্রবণীয় বা আকর্ষী, পানি উপর আকর্ষী বলতে আকর্ষী। হবে, পানি আকর্ষী। পানি আকর্ষী বললে বেটার হয়, দ্রবণীয় তো অনেক কিছু দ্রবণীয়, তো পানি আকর্ষী বা পানিকে সেই আকর্ষণ করে বা টেনে নিই তার দিকে, পানি আকর্ষিত হলে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক দুটো পার্ট মনে রাখতে পারো। লিখতে হবে এমন না, বাট লিখলে ভালো। তো এই ডিটারজেন্টের মধ্যে CH3CH2 10 CH2O SO3 Na+, তো এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানিতে অদ্রবণীয়, হাইড্রোফিলিক পানি দ্রবণীয়। আর সাবানের ক্ষেত্রেও আমি CH3COH2 15 দেন CH2, মানে আলটিমেটলি সাবানের যে পুরো মানে সংকেতটা আর কি, দেন পোলার অংশ এটাও লিখবো। এই অংশটা পানিতে দ্রবণীয় আর অদ্রবণীয়। কি হচ্ছে দেখো, এই যে প্লাস মাইনাস অংশটা কিন্তু মাথা বলছি আমরা, এটা হচ্ছে মাথা, আর এই হচ্ছে লেজ। তো যেহেতু লেজ অংশ পানিতে দ্রবণীয় না, তার মানে সে অন্যান্য অংশে থাকা, মানে কাপড় হোক অথবা টয়লেট হোক, সেখানে থাকা এই অংশগুলো, এই যে এই চিত্রগুলো হচ্ছে আমার ময়লা। ময়লা মানে আলটিমেটলি তেল অথবা গ্রিজ, তেল অথবা গ্রিজ। তো ময়লা মানে তেল বা গ্রিজ যদি হয়, তো ময়লা বা তেল বা গ্রিজের সঙ্গে সে যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছে? কারণ সে পানির সঙ্গে যুক্ত হতে চাচ্ছে না, সে এমন কাউকে খুঁজবে যে পানির সঙ্গে যুক্ত হয় না। সো আলটিমেটলি কাকে পাচ্ছি আমি? ময়লাকে, যেটা তেল বা গ্রিজ। তো তার সঙ্গে মিশ্রিত হয়ে গেল বা মিশে গেল। আর বাকি অংশগুলো যেগুলো প্লাস মাইনাস পোলার অংশ, এগুলো পোলার অংশ। পোলার অংশগুলো পানির সঙ্গে যুক্ত হলো। এখন এখন যখন আমি ঘষা দেই, ঘুষি, ইন কেস অফ সাবান, মানে কাপড় ধোয়ার ক্ষেত্রে একই একই মেকানিজম, ঘুষি, তখন সেটা ওইখান থেকে উঠে চলে আসে, ধৌত করলে বেড়ে চলে আসে। দেখো, ডিটারজেন্ট বা সাবানের নন পোলার লেজ অংশ তেল ও চর্বিতে দ্রবণীয় হয় সহজে, তৈলাক্ত ময়লার সাথে আবদ্ধ হয় এবং টয়লেটের তলদেশ থেকে ময়লাকে সহজেই তুলে ফেলে, পানি ধুয়ে ফেললে চলে আসে। কিন্তু আমরা যদি ঘষা দেবো আরো উঠে চলে আসবে। টয়লেটের দুর্গন্ধ দাগ দূর করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, আর ফেনল ইউজ করা জীবাণুনাশক, যদি কোনো জীবাণু থেকে থাকে এটা অ্যাজ এ ফেনল ইউজ করা যেতে পারে। এই হচ্ছে আমাদের মোটা দাগের টয়লেট পরিষ্কারক। এখন দেখবো গ্লাস পরিষ্কারক। আমি যাচ্ছি নেক্সট স্লাইডে। তো গ্লাস পরিষ্কারকে এটা ইনিশিয়ালি আমি কিছু নিয়ে আসি এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে, এটুকু দুই ধাক্কায় পড়াই দেবো, ঠিক আছে, ওকে। এটাও দুই ধাক্কায় পড়াই দিচ্ছি, ওকে। প্রথম কথা হচ্ছে গ্লাস পরিষ্কারক কিন্তু আমি ক্ষার ইউজ করতে পারবো না।
ক্ষার ইউজ করা যাবে না। দেখো লেখা আছে কেন ইউজ করা যাবে না, কারণ গ্লাসের মূল উপাদানটা কি, সোডিয়াম সিলিকেট বা সিলিকন ডাইঅক্সাইড। এটা একটা অম্লীয় অংশ হিসেবে কাজ করে। যদি আমি গ্লাসের মধ্যে আমি ক্ষার দিয়ে দিই, অম্লীয় অংশ ক্ষারকে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেলবে, দেন লবণ উৎপন্ন হবে বা গ্লাসটা ক্ষয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই এখানে গ্লাসের মধ্যে আমি মানে গ্লাস পরিষ্কারের মধ্যে আমি ওই তীব্র ক্ষার বা শক্তিশালী ক্ষার ইউজ করবো না, আমি ইউজ করবো দুর্বল ক্ষার, যেটা কি অ্যামোনিয়ামের দ্রবণ। গ্লাস ক্লিনার কস্টিক সোডা ব্যবহার না করে অ্যামোনিয়াম ব্যবহার করা হয়। এর কারণ হলো গ্লাস বা কাঁচে অনুদ্রবী সিলিকন অক্সাইড থাকে। সবল ক্ষারের সাথে বিক্রিয়া করলে SiO2 এর সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে দ্রবণীয় সোডিয়াম সিলিকেট উৎপন্ন করবে, ফলে কাঁচের গায়ে মসৃণ নষ্ট হবে বা কাঁচ আলটিমেটলি ক্ষয়প্রাপ্ত হবে। বুলেট, পিপেট ইত্যাদির ক্যালিব্রেটিং দাগ নষ্ট হলে ওইসব যন্ত্র ব্যবহার অযোগ্য হয়ে যায়। তো আলটিমেটলি সেক্ষেত্রে ওটা আমার ব্যবহার না করা ভালো। সো বিক্রিয়া দিয়ে দিচ্ছে যে কেন ব্যবহার করবো না, আমি এই কারণে ব্যবহার করবো না। তাই গ্লাস ক্লিনার ব্যবহৃত অ্যামোনিয়া দ্রবণ কাঁচের সিলিকেটের সাথে বিক্রিয়া করে না, তাই অ্যামোনিয়া কাঁচের কোনো ক্ষতি করে না। এটা হচ্ছে আমার গ্লাস পরিষ্কারকের মূল কথা। আচ্ছা, এটা তো ব্যাকই করি, ঠিক আছে, থাক, সমস্যা নাই। ওকে, নেক্সট লাস্ট ওয়ান। প্রশ্ন একটা, যে কেন আমার মানে এটা ইউজ করা হয় ইউজ করা হয় না, এটাও কাট করে নিই, সমস্যা নেই, করে নিয়ে যাচ্ছি। দেখো, যে গ্লাস পরিষ্কারকে আমি যদি NaOH ইউজ করি না, কিন্তু টয়লেট পরিষ্কারক ইউজ করি, কেন? কারণ টয়লেট পরিষ্কার হচ্ছে আমার চায়না ক্লে, বা আমাদের যেটা বলি আমরা যে পরিমাটি, অথবা অনেকে বলে ওই যে কি বলো সিরামিক্স। তো এটা মূলত উৎপন্ন হয় চায়না ক্লে দিয়ে, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এগুলোর মিশ্রণ থাকে। তো এটা জিনিসটা হয়, এটা মূলত একটু ক্ষার ধর্মীর দিকেই থাকে, অম্লধর্মী হয় না, এবং বেশ ভালো রকম তার গলনাঙ্ক 1400 ডিগ্রি সেলসিয়াস। এরূপ উৎপন্ন সূক্ষ্ম ছিদ্রযুক্ত পোর্সেলিনকে সরাসরি তাপমাত্রায় বা তার ঊর্ধ্বে NaCl ও স্টিম সহ উত্তপ্ত করলে স্টিমের কারণে উপস্থিতিতে NaCl বিয়োজিত হয়ে সোডিয়াম অক্সাইড এবং HCl উৎপন্ন করে। উৎপন্ন সোডিয়াম অক্সাইড পোর্সেলিনের অতিরিক্ত সিলিকা সহ বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে। উৎপন্ন সোডিয়াম সিলিকেট বিগলিত হয়ে পোর্সেলিনের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে মসৃণ গ্লেজ তৈরি করে, ফলে পোর্সেলিন সিরামিক পানিরোধী হয়ে থাকে। তাই প্রশ্নের উপরে NaOH ক্ষারে কোনো বিক্রিয়া চলে না। মানে আলটিমেটলি প্রথমত NaOH ওখানে অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম বিক্রিয়া করবে না। দ্বিতীয়ত সেখানে পানি প্রবেশ করতে পারে না, পোর্সেলিনের গায়ে পানি লেগে থাকে না, বা পানি থাকে না, আটকায় না। তো পানি যদি না আটকায়, ক্ষারের যে কার্যকারিতা সেটাও তখন বন্ধ হয়ে যায়, কারণ ক্ষার মূলত কাজ করে জলীয় দ্রবণে। যদি পোর্সেলিনের ভিতরে পানি ঢুকতে না পারে, তাহলে অবশ্যই সেখানে আর ক্ষারও যেতে পারবে না, ফলে ক্ষারও কোনো রকম কোনো কাজ করতে পারে না। তো লেখার সময় যদি প্রশ্ন আসে, অবশ্যই এটা ধরে অ্যান্সার লিখবা, এবং আমার পরামর্শ থাকবে ফুলটাই অ্যান্সার গুলো লিখা আর কি। সেই প্রশ্নগুলো পরীক্ষাতে আমাদের টাইম ওয়েস্ট টাইম চলে আসছে। দেখতে পাচ্ছি NaCl প্লাস পানি, সোডিয়াম অক্সাইড HCl, আর NaOH সোডিয়াম অক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম সিলিকেট। এটা আলটিমেটলি ওই পোর্সেলিনের যে সূক্ষ্ম ক্ষুদ্র আছে, ক্ষুদ্র কি বলে সূক্ষ্ম যেগুলো ছিদ্র আছে, সেগুলোকে সে বন্ধ করে দেয়। সো এই হচ্ছে চ্যাপ্টারের মোটামুটি পার্ট শেষই বলা যায়, এখন তো কিছু নাই। সো এখন আরেকটু প্রশ্ন যে ব্যাক করি, আমরা প্রশ্ন ব্যাক করলে পেয়ে যাবো মোটামুটি কি কি বাকি থাকলো। আহ এই তো দেখো, ভিনেগার, NH3 দ্রবণ, NaOH। তো এ হচ্ছে খাদ্য সংরক্ষণ, গ্লাস ক্লিনারে এ এবং সি কোনটি অধিক উপযোগী, তো একই ব্যাখ্যা একটু আগে পড়ে আসলাম। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে এক্স এর কোরযোৎকরণ ভূমিকা আলোচনা করো, আর গ্লাস ক্লিনার কোন উপযুক্ত। তো একই প্রশ্ন, উদ্দীপক NaOH, সেম প্রশ্ন, সেম মানে একই প্রশ্ন বারবার, যদিও প্রশ্নগুলো ভিন্নভাবে আসছে। এই যে দেখো, ক্লোরাইড ক্লিনারে এর ভূমিকা, আর গ্লাস ক্লিনারে কোনটি ইউজ করা হয়। সো আমার মনে হয় তোমাদের আর এই টেনে কথা না বললে চলবে। আর দুধ, মাখন, কলয়েড একটা প্রশ্ন আসছে, ওটাও ইউ ক্যান সি বা দেখে নিতে পারো। আর আমার ধারণা এখান থেকে যদি প্রশ্ন হয়, মূল তিনটা পয়েন্ট থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে আমার কোটাজাতকরণ, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে এই গ্লাস ক্লিনার বা ক্লোরাইড ক্লিনার, সেকেন্ড ইম্পর্টেন্ট। এবং থার্ডলি হচ্ছে ভিনেগার এবং খাদ্য সংরক্ষক, ওই যে শুরুতে যেগুলো ছিল, যেগুলো পড়ছিলাম শুরুতে আমরা, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবায়াল, সেগুলো। তো এইগুলো তিনটা অংশ আমি যদি সিকোয়েন্স করি, শুরুতে হচ্ছে আমার পড়তে হবে কোটাজাতকরণ, দ্বিতীয়ত পড়তে হবে হচ্ছে আমার এই গ্লাস ক্লিনার, এবং থার্ডলি পড়তে হবে তোমার হচ্ছে এই ভিনেগারের পার্টটা। তাহলে আমার মনে হয় প্রশ্ন মিস হবে না। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন আছে?
না স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা কালকে শনিবার, এখন কালকে তো জাতীয় শোক দিবস, আমি বুঝছি না কলেজ খোলা থাকবে না অফ থাকবে। আমি হয়তো 10টা থেকে কলেজে যাবো একবার, যদি তোমরা আসতে পারো আইসো, তোমাদের প্রবলেম থাকলে আমি সলভ করে দিব না। আম, আর যদি না আসতে পারো তো, বা কলেজ খোলা না থাকে তো কিছু করার নেই। এরপরের গুলা হয়তো কলেজে না নিয়ে অনলাইনে তোমাদের আমি ক্লাস এরকম শেয়ার করে পরীক্ষা টরীক্ষা নিয়ে অথবা প্রশ্ন দিয়ে আমি রিভিশন শুরু করে দিব আগামী দিন থেকে। সেটা অফলাইন অনলাইন যেখানে হোক, আগামী দিন তোমাদের রিভিশন শুরু হবে চ্যাপ্টার 1 থেকে। আর কালকে 10টায় আমি যাবো কলেজে, তোমরা যদি কলেজে আসতে পারো খুব ভালো হয়, তাহলে আমরা সেখানে বসে কোনো প্রবলেম থাকলে সলভ করব। আমি জানি না কালকে জাতীয় শোক দিবস কলেজ অফ থাকলেও থাকতে পারে, সো এখন রাষ্ট্রীয় শোকে কলেজ যদি অফ থাকে, যদি আসতে না পারো, দ্যাটস ওকে। আর আসতে পারলে দেখা হবে, ঠিক আছে? জি স্যার। হুম, বলো বলো। স্যার, এই যে আপনি বলছিলেন অর্থনৈতিক রসায়ন থেকে দাগাই দিবেন, কি দিব? কি অর্থনৈতিক রসায়ন থেকে দাগাই দিবেন বলছিলেন, বল। বই দাগাই দিব? ও আচ্ছা, বই জি দাগাই তো দেওয়া, স্যার। বই কেমনে দাগাই দেই? আমি তোমাদের ওই অনলাইনে ক্লাস নিয়ে ওটা করে দেবো না, কারণ ওটা বই দাগাইতে গেলে ওর আরেক ঝামেলা হবে, সময় লাগবে। এটা অনলাইনে ক্লাস নিয়ে আমি তোমাদের ওই পয়েন্ট গুলো ধরে ধরে পড়াই দেবো। এটাও বই ভিত্তিক পড়া অনলাইনে পড়লে ভালো হয়। তো আমার মিটিং শেষ হয়ে যাচ্ছে, আমরা আগামী দিন কথা বলবো, সেটা অনলাইন অফলাইন দুই লাইনে হতে পারে। কালকে দিই 10 থেকে আসতে বলে আসো, দেখা যাক কি করা যায়, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আই থিঙ্ক। আচ্ছা স্যার।